দিনের ভোট রাতে হয়েছে, তারপরে কারচুপি হয়েছে, বিভিন্ন সময় আপনি দেখেছেন। তো এই কারণে যে বিএনপি কে ঠেকাও, তো এখন এই যে গণ অভ্যুত্থান হলো, সেই গণ অভ্যুত্থানে বিএনপি যে 15 বছর, আমি বলবো 17 বছর, 111 থেকে শুরু করে যে যে ত্যাগ রক্ত তিতিক্ষা দিল, জেল জুলুম এবং জনগণকে ঐক্যবদ্ধ রাখলো, এই বিএনপি একটি গণতান্ত্রিক দল, তারা তো নির্বাচন মুখী, এবং জনগণ বিএনপি কে আওয়ামী লীগের সময়ও ভোট দিলে ক্ষমতা যেত, এবারও আশা করি যে বিএনপি ক্ষমতায় যাবে। সেই কারণে এই বিএনপি কে আপনি যেটা বলেছেন ঠেকানোর জন্যই, যে বিএনপি কে ঠেকাও, সেই একই কায়দায়, সেই ফ্যাসিস্ট কায়দায় বিএনপি কে ঠেকানোর জন্য যত যত সংস্কার একই সাথে তারা করতে যাচ্ছে, মানে একই সাথে এত সংস্কার কি বাংলাদেশের মানুষ কি বহন করতে পারবে? মানে এটা তো একটা চলমান প্রক্রিয়া, মানে সংস্কার হলো একটা ধাপে ধাপে হবে, একটা আপনার একটা সকলের সাথে একটা আলোচনা করে কি কি কাজ আমরা এখন করব, তারপর ক্ষমতায় যাওয়ার পরে বা আরো কয়েক বছর পরে কি হবে, একটা একটা রূপরেখা থাকতে হবে। কিন্তু একই সাথে সমস্ত আপনার এই মানে যে সংস্কার নামে বিএনপি কে ঠেকাও, বিএনপি কে হাত পা বেঁধে রাখো, এই একটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। তারই ফলশ্রুতিতে যে আপনার এখন এই যে যে সংখ্যানুপাতিক যে নির্বাচনের কথা আসছে, এটা কিন্তু সংস্কারের প্রথম কমিশনের মধ্যে ছিল না। কমিশনের মধ্যে ছিল যেটা যেটা নাকি দুই টার্ম আপনার প্রধানমন্ত্রী মন্ত্রী এবং ন্যায় বিচার, তারপর আপনার নির্বাচন কমিশন যত মানে সুষ্ঠু হয়, নির্বাচন কমিশনকে শক্তিশালী করা, বিচার বিভাগকে আলাদা করা প্রশাসন থেকে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন কিন্তু 31 দফার মাধ্যমে একটা আরো 2 বছর আগেই আপনার সংস্কার প্রস্তাব দিয়ে রেখেছেন, এবং তারই আলোকে আলোচনা হচ্ছে। কিন্তু একটার পর একটা দেখেন নতুন করে আপনার এই দাবি দেওয়া, এটা এটা আমার মনে হয় এই সরকারের পক্ষ থেকেই, সরকারের ভিতর থেকেই আপনার এভাবে মানে বাইরে থেকে আন্দোলন করাচ্ছে। যেমন এনসিপি একটা এখন কিংস পার্টি, 111 সময় আমরা দেখেছি কিংস পার্টি, এখন এই আপনার কিংস পার্টি হয়েছে এই এনসিপি। এনসিপির দুইজন, এখনো পর্যন্ত দুইজন আপনার নেতা, তারা তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে আছে, তারা ওই ভিতরে থেকে সমস্ত বুদ্ধি পরামর্শ দিচ্ছে। আপনি দেখেছেন যে এই সরকার আপনার আমলে কি বৈষম্য সৃষ্টি হচ্ছে, একদিকে তারা বৈষম্যর বিরোধী আন্দোলন করলো, কিন্তু অন্যদিকে তারা নিজেরাই ক্ষমতায় এসে তারা নিজেরাই বৈষম্য সৃষ্টি করছে জনগণের সাথে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, দেখেন যে আহ আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব, আপনার চট্টগ্রামের যে মেয়র, একই মানে মামলায় সাদাত হোসেন সাহেব। ডক্টর শাহাদাত হোসেন, সে মানে আদালতের রায়ের মাধ্যমে, নির্বাচন কমিশনের মাধ্যমে তিনি মেয়র হলেন। এখন নিউ ইয়র্কেও মানে আমাদের ঢাকাতেও তিনি তৎকালীন যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার, ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ইশরাক আপনার আন্দোলন করে জনগণের মেয়র হিসেবে তিনি কিন্তু খ্যাত ছিলেন। এবং ওই তৎকালীন তার যে জোয়ার ছিল, সেই জোয়ারের মাধ্যমে তিনি জনগণকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলেন ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। কিন্তু সেই তাকে ক্রেডিট না দিয়ে সে যে একটা আন্দোলন করলেন, এই যে আজকে যারা সমন্বয়ক, যারা নাকি শপথ পড়াচ্ছে না, তারা তো কিন্তু তখন এই ফ্যাসিস্ট সরকারের দোষর ছিল, তারা কিন্তু কোনো আন্দোলন করে নাই। 15 বছর তাদের কোনো ভূমিকা ছিল না। অথচ এই 15 বছর বিএনপি, এই ইশরাক সাহেবরাই আমরা কিন্তু আন্দোলনের মাধ্যমে জনগণকে ঐক্যবদ্ধ রেখেছি। আপনার আপনি দেখেছেন দামি নির্বাচনের সময় আমাদের তারুণের অহংকার তারেক রহমান সাহেব বলেছেন জনগণের উদ্দেশ্যে যে এই নির্বাচন বয়কট করবার জন্য। জনগণ বয়কট করেছে। জনগণ বয়কট করবার ফলেই কিন্তু এই দামি নির্বাচন করতে বাধ্য হয়েছে। অর্থাৎ এই সরকারকে, আওয়ামী লীগ সরকারকে চাপে রাখবার জন্য, জনগণ থেকে বিচ্ছিন্ন করবার জন্য, বিশ্ব থেকে বিচ্ছিন্ন করবার জন্য যা কিছু দরকার বিএনপি করেছে। আপনার ক্রস ফায়ারের মুখেও বিএনপি কোন রকম আপোষ করেনি। তিনি হাজার হাজার মামলা নিয়েও কিন্তু আপোষ করেনি। আপনার আয়না ঘরে গিয়েও কিন্তু আপোষ করেনি। অথচ আমাদের 4 জন সমন্বয়ক, তারা কিন্তু ডিবি হারনের ভাতের হোটেলে গিয়ে তারা কিন্তু আপোষ করেছেন। তারা বা চুক্তি সাইন করেছেন, যে আন্দোলন প্রত্যাহারের স্বাক্ষর করেছেন। অথচ বিএনপি এই ধরনের কখনোই, বিএনপি কখনোই করে নাই। বিএনপি কে ভাঙবার জন্য আওয়ামী লীগ হাজার কোটি টাকার মিশন নিয়ে নেমেছিল, কিন্তু বিএনপি ভাঙতে পারে নাই, জনগণকে ঐক্যবদ্ধ রেখেছে। তো সেই কারণে আমি বলবো যে ইশরাক সাহেবের যে ঘটনা, যে তাকে আপনার এই এই নগর ভবনে ব্যারিস্টার তাপসের নাম এখনো মেয়র হিসেবে আছে। অতএব এই তাপস তাপস যে একজন ফ্যাসিবাদের একটা দোসর, একজন দুর্নীতিবাজ, তার নামটা নগর ভবনে তারা রাখতে রাজি, আপনার এই কি বলে সজীব ভুইয়ারা, আপনার আসিফ মাহমুদরা। অথচ সেখানে যে নাকি আন্দোলন করলেন, রক্ত দিলেন, তা সেই আন্দোলনের মাধ্যমে যে আপনার এবং আদালতের মাধ্যমে যে জয়ী হইলেন, তার নামটা তাকে আপনি দিচ্ছেন না মেয়র হিসেবে। কারণটা কি? কারণ এই সরকার এই নগর ভবনকে তারা কন্ট্রোল করতে চায়। তারা নগর ভবনের মাধ্যমে আপনার এই তাদের এনসিপি কে
সাহায্য সহযোগিতা করবে। যেমন তারা যখন মিছিল করে, আপনার এনসিপি যখন আন্দোলন করে, তখন দেখবেন তাদেরকে শীতল পানি, খাবার দাবার কিন্তু এই নগর ভবন থেকে দেওয়া হয়। অর্থাৎ এই নগর ভবনকে তারা ইউজ করতেছে একটা পার্টির একটা পার্টির অফিস হিসেবে। সেখানে আপনার ওই বা সজীব ভুঁইয়া, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিন্তু সপ্তাহে 2 দিন সেখানে অফিস হ্যাঁ, করে কর্মীদের সাথে বসে। আসিফ মাহমুদ সজীব বিরিয়ানি আরো কথা আছে। উনি গতকালকে মরক্কো যাওয়ার পথে প্লেনে যাওয়ার সময়, আপনি জানেন বোধহয়, তার AK-47 যে ম্যাগাজিন তার ওগুলি পাওয়া গেছে এয়ারপোর্টের, সেটা নিয়ে অনেক কথা। এই প্রসঙ্গে পরে আসতেছি আমরা একটু। আমাদের আরেকজন তো সেই অতিথি। ক্ষেত্রে আমি বলবো যে আপনি যেটা বলেছেন সেটা হলো না যে না, এই সরকার। গ্যাস ভাই, এখানে আপনি একটু ওনার কথা একটু শুনে নেই। আমাদের আরেকজন গেস্ট যে আছেন, ওনার কথাটা ওই যে ইলেকশন সম্পর্কে একটু শুনে নেই, পরে আবার আপনার কাছে আসতেছে। আচ্ছা শ্যামল চক্রবর্তী, আচ্ছা আপনি বলেন, এই যে নির্বাচন নিয়ে যে 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 বিষয়টা, যে সংখ্যানুপাতিক নির্বাচনের যে প্রসঙ্গটা এখন হঠাৎ করে আসলো, এটা কি আগামী যে নির্বাচন হওয়ার কথা ছিল সেই নির্বাচনকে আরো পিছানোর জন্য এক ধরনের কালক্ষেপণ? কি আপনার কাছে কি মনে হয় সেটা? হয় না, এটা তো অবশ্যই নির্বাচনকে পেছানোর জন্য, শুধু নির্বাচনকে পেছানোর জন্যই নয়, নির্বাচন একেবারে যেন না হয়। ওনারা যে একটা ন্যারেটিভ অনেক আগের থেকেই রাখছেন যে ইউনূস সাহেব আরো 5 বছর থাকুক, 10 বছর থাকুক, বা আর 2 দিন বাদে হয়তো বলবেন যে আজীবন থাকুক, যদি অনেক বৃদ্ধ হয়ে গেছেন। সেটা আরেকটা পার্ট। তো নির্বাচন টির্বাচন তো হবে টবে না। আর ওনার কথা থেকে যা বুঝ, আমি 1 সেকেন্ডে শেষ করবো ওনার কথাটা, যে ওনারা তাহলে যা ওনারা আন্দোলন করে গেছেন 16 বছর, 15 বছর, কিন্তু আন্দোলনের ফল তাহলে অন্যজনে নিয়ে গেছেন। And ওনারা যদি এখন কমপ্লেন করেন ওনারা কি করতেছেন, আহ তার মানে ওনারা রং রং পার্টিকে সাপোর্ট করছেন, অন্যজনকে ক্ষমতা বসায় দিছেন। আমি শেষ। অন্যজনের ক্ষমতা বসায় দিছে মানে? অন্যজনকে ইউনুসকে ক্ষমতা বসাইছেন, বা এই সার্জিস, বা আহ, বা এই আসিফ নজরুল, বা ওদেরকে ক্ষমতা বসাইছেন। ওনার কথা তাই বোঝা গেল। আমি বিএনপি তো এখন তাই বলতেছি, রং পার্টিকে না বুঝে বা সমর্থন করছে তাহলে তাহলে এখন যেটা তারা করতে চাইতেছে দেশ। যে কি, বিএনপিকে মানে আড়াল করার কোনো ষড়যন্ত্র এটা হইতে পারে? বিএনপিকে তাড়াল করার জন্য যা ইচ্ছা তা করবে। কিন্তু ইউনূস সাহেবের কাছে একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে কি, বিএনপিকে যখন আড়াল করবে, আড়াল করার চেষ্টা করবে, আর যখন কিছু এদিক সেদিক দেখা দিবে, তখন এই আওয়ামী লীগ আসতেছে, সেই আওয়ামী লীগ আসতেছে, তখন তারা আবার এক হবে। তাদের সবার মূল উদ্দেশ্য হচ্ছে কি, এখানে তো বিএনপি যে অনেক কিছু ভুল করছে কিছুদিন বাদে তারা আস্তে আস্তে বলতেছে এখন। এবং ওই পার্টি কি করছে না করছে সব তো তারা নিজেরাই বলতেছে, কোথায় অস্ত্র, কোথায় কি করছে না করছে সবই তো তারা বলতেছে। বলা লাগবে না, বিএনপির ভুলগুলি বিএনপি বলবে, বিএনপির ভুলগুলি বিএনপি বলবে। আচ্ছা আমি বলতে গ্যাস আহমেদ, আপনাকে একটা জিনিস বলে যে আপনিও কিছুক্ষণ আগে বললেন যে যে আপনাদের এই দীর্ঘ আন্দোলন, মানে এক কথায় সেই আন্দোলন 2009 থেকে একেবারে 24 পর্যন্ত দীর্ঘ আন্দোলনে কিন্তু আমি একটা কথা সবসময় বলি, সেটা হলো যে বিএনপি চূড়ান্ত আন্দোলনে হয়তো সরকার পতন ঘটাইতে পারে নাই, কিন্তু বিএনপির আন্দোলন একটা যে একটা নেগেটিভ এই ক্যাম্পেইন হয়েছে জনগণের মাঝে, সেটাই 24-এর আন্দোলনকে অনেকাংশে এগিয়ে দিয়েছে। এই কথাটা আপনি ওই দিনও বলছেন, আমিও বলছি আপনার সঙ্গে। তো এখন তাহলে এই যে তারেক রহমানের সঙ্গে ইউনূসের যে মিটিং, তাহলে 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 কি বোঝা যাচ্ছে যে মিটিংটা এটা ব্যর্থ? এটা উনি লন্ডন গিয়েছিলেন রহমানকে আপাতত শান্ত করার জন্য, যে যিনি বলতেছিলেন 30শে ডিসেম্বরের মাঝে নির্বাচন দিতে হবে। তবে আপনার এই লন্ডন বৈঠকের আগে বাংলাদেশে একটা অস্থিরতা বিরাজ করছিল যে আসলে নির্বাচন হবে কিনা। তারপর এটা কি কোনো সামরিক শাসন আসছে আসছে কিনা, নানান ধরনের একটা, কিন্তু এদিকে ভারত আছে, ভারতের মানে কোনো চক্রান্ত আছে কিনা। তো সবকিছু মিলে কিন্তু একটা ব্যাড ন্যারেটিভ আপনার বিরাজ করছিল। সেই দিক থেকে লন্ডনের বৈঠকটা অবশ্যই জাতিকে স্বস্তি দিয়েছে যে একটা বড় রাজনৈতিক দলের সাথে সরকারের একটা আলোচনা হয়েছে। সেই আলোচনাটা কিন্তু আপনার এজেন্ডার বাইরে হয়নি। এজেন্ডা ছিল যে আপনার ডক্টর ইউনূস সাহেব বলছেন ডিসেম্বর থেকে আপনার জুলাই, ডিসেম্বর থেকে জুলাই এর মধ্যেই নির্বাচনটা আপনার হবে। জামাতে বলেছে যে রমজানের আগে হলে ভালো হয়, ফেব্রুয়ারিতে হলে ভালো হবে। তো সেই দিক থেকে আলোচনা করে আমি মনে করবো যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন যে যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে নিয়ে একটা আহ এই সমঝোতায় আসছেন, এটা একটা ভালো সাইন।
এটা হলো রাজনীতি হওয়া উচিত, যে হ্যাঁ দেশের স্বার্থে জনগণের স্বার্থে অনেক সময় ছাড় দিতে হয়। সেটা আমার মনে হয় তারেক রহমান সাহেব দিয়ে একটা জনগণের যে একটা আস্থার জায়গায় কিন্তু তিনি এনেছেন। তো আমি মনে করি যে নির্বাচন দিতে হবে, নির্বাচন দিতে হবে, কারণ বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়, ভোটের অধিকার, ভোটের মাধ্যমেই সরকার সরকার নির্বাচন করতে চায়, ভোটের মাধ্যমেই কিন্তু আপনার মানুষের যে ভাষা, প্রতিবাদের ভাষা বা সমর্থক, এটা কিন্তু ভোটের মাধ্যমে। রাস্তায় আন্দোলন করে তো সবসময় সবকিছু করা যায় না। আপনার যদি সুষ্ঠু নির্বাচন হয়, নির্বাচন কমিশন যদি মানে সঠিক থাকে, মানুষ যদি যার ভোট সে যদি দিতে পারে, তাহলে সেটাই হবে সবচেয়ে শক্তিশালী আপনার প্রতিবাদ। সেই কারণে আমি বলবো যে ভোট মানুষ, মানুষের অধিকার, এটা দিতেই হবে, যতই চক্রান্ত হোক। চক্রান্ত তো মানে আপনার 111-এর সময় করেছে, ও চক্রান্ত হয়েছে সেই আপনার এরশাদের সময়, চক্রান্ত সবসময় থাকবে। কিন্তু সঠিক যে একটা মানে জাতির যে আশা আকাঙ্ক্ষা, সেটা হলো একটি গণতান্ত্রিক সরকার। এবং গণতান্ত্রিক সরকার ছাড়া কিন্তু আজকে বহির্বিশ্ব আমাদের স্বীকৃতি দিচ্ছে না। বহির্বিশ্ব থেকে আমাদের দেশে আপনার কোন রকম ইনভেস্টমেন্ট যাচ্ছে না। আজকে দেখেন চীনের সাথে বলেন আর আমেরিকা বলেন, সকলে কিন্তু ইউরোপিয়ান ইউনিয়ন সকলে বলছে যে পরবর্তী গণতান্ত্রিক সরকারের সাথে তারা কাজ করবে। অতএব দীর্ঘমেয়াদী যদি কোনো আপনার সরকার, অনির্বাচিত সরকার থাকে, তাহলে দেশের উন্নয়ন হয় না। তাছাড়া তারা কিন্তু জনগণের কাছে দায়বদ্ধ না। আপনার আজকে যে উপদেষ্টা যারা আছেন, তারা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হননি। উপদেষ্টারা তারা জনগণের কাছে যাচ্ছেন না। অতএব দেখেন আজকে সজীব ভুঁইয়ার কথাই বললেন আপনি, আসিফ আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, সে দেখেন তার পিতা দুর্নীতিবাজ, সে একটা উদ্দেশ্য করে সে লাইসেন্স করলেন, সে উদ্দেশ্য করে সে আপনার এলাকায় বিভিন্ন সময়ে সে আপনার সরকারি অনুদান দিচ্ছে। আবার এই সজীব ভুঁইয়ার এপিএস পিএস শত কোটি টাকার আপনার যে তদ্বির বাণিজ্য করেছে, সেগুলো ধরা ধরা পড়ছে। এবং তিনি নিজে দেখেন আজকে আপনার এয়ারপোর্টে যাচ্ছেন, এয়ারপোর্টে তার ব্যাগে থাকে আপনার কি বলে ম্যাগাজিন ছিল। ম্যাগাজিন আপনার গুলি বারুদ। তো এগুলি অর্থ কি এগুলি? তারপরে কিন্তু তিনি পদত্যাগ করছেন না, তিনি কিন্তু পদত্যাগ করছেন না, কারণ তিনি জনগণের কাছে দায়বদ্ধতা তার নেই। তো এইভাবে যদি আপনার অনির্বাচিত সরকার যদি থাকে, তাহলে জনগণের যে একটা সেবা, জনগণের যে আশা আকাঙ্ক্ষা, সেটা মানে আপনার প্রতিফলন হবে না। স্বাধীনতার যে আমাদের যে একাত্তরের যে চেতনা, একাত্তরের যে মানে মূল চেতনা, সেটা হলো গণতন্ত্র, ন্যায় বিচার, মানুষের কথা বলবার অধিকার, সেটা কিন্তু আপনার এই অনির্বাচিত সরকার কাছ থেকে আশা করা যায় না। আর যদি নির্বাচিত সরকার হয়, তারা কিন্তু এই 5 বছর পরে আবার জনগণের কাছে যেতে হবে। আপনারা দেখেছেন যে কটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সবকটা কিন্তু জনগণের প্রতিফলন ঘটেছে। সেই কারণে আমি মনে করব যে আপনার যতই চক্রান্ত হোক, নির্বাচন আপনার ফেব্রুয়ারিতে হবেই ইনশাল্লাহ। অন্য একটি প্রশ্ন শ্যামল চক্রবর্তী আপনাকে করতে চাই। আপনার কি, আপনি বলছেন ক্লিয়ার যে নির্বাচনের উম, মানে ইউনূস সাহেব নির্বাচন দিবে, এই ব্যাপারে আস্থা আপনার কম, কিন্তু এই আওয়ামী লীগের আপনি যতটুকু আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, এই নির্বাচনে ধরেন আওয়ামী লীগ নির্বাচন করবে কি করবে না প্রশ্ন বুঝুক, কিন্তু কি মনে হচ্ছে আপনার, আওয়ামী লীগ কি নির্বাচন, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন, আওয়ামী লীগ নিয়ে নির্বাচন কি হইতে পারে? প্রথমত আপনার কথার সরাসরি উত্তর দিই। আহ, ওদের তো উদ্দেশ্য হলো আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন বা আওয়ামী লীগ দলটাই যেন না থাকে। উনি একটা সুন্দর কথা বলছেন, আহ একাত্তরের চেতনা, আমি একটা যোগ করি মুক্তিযুদ্ধের চেতনা। গত বছরের যে জুলাইয়ের যে বা বিশৃঙ্খলাটা ছিল, আহ, আমি এটাকে কোনো অবস্থা আমি ব্যক্তিগত এটা আন্দোলন বলি না। কারণ আন্দোলন তো নয়, এটা এটা বাংলাদেশের বিরুদ্ধে একটা চক্রান্ত, যে চক্রান্তে চীন, আমেরিকা এবং দেশীয় কিছু এজেন্ট ছিল। যাই হোক, এখন বিএনপি লোকজনেরা বলতেছে একাত্তরের চেতনা, শুনে খুব খুশি হলাম। এই জন্য গিয়াস ভাইকে অনেক ধন্যবাদ। গন্ডগোলটা তো ওই না, জায়গাতেই। আপনাকে একটা কথা বলি, আপনি যেটা বললেন যে ছিল না, এই শেখ হাসিনার এই যে তিনটা পর পর নির্বাচন, এই যে দিনের ভোট রাতে ডামি ডামি এই সমস্ত দান্দাবাজির নির্বাচন, এরপরে দেশে একটা মানুষ একটা অসহনীয় পরিস্থিতিতে, সেখানে বলতেছেন যে সেখানে তো সরকার পরিবর্তন বা একটা আন্দোলন প্রায় অনিবার্য হয়ে উঠছিল। না, আন্দোলন শব্দটার সঙ্গে এটা খাটে না। আন্দোলনটা যদি বিএনপি করতো, আন্দোলন যদি বিএনপি নির্বাচনের পর তাদের
কথা মতো যে নির্বাচন হয় নাই সেই নির্বাচনের বিরুদ্ধে তাৎক্ষণিক করতো বা কিছুদিন বাদে করতো, বা বিএনপির কাছে যদি আন্দোলনের নেতৃত্বটা থাকতো, তাহলে বোঝা যাইতো এটা বিএনপি তো একটা মুক্তিযোদ্ধা, জেনারেল জিয়া তো মুক্তিযুদ্ধ, এটা তো আমি স্বীকার করতে পারবো না। ওকে, তাহলে এটা বোঝা যেত ইয়েস তারা একাত্তরের চেতনায় করতেছে। কিন্তু ওনারা যাদের সঙ্গে যোগ দিছেন, ওনারা তো সব বাংলাদেশকেই মানেন না, ওনারা তো প্রকাশ্যেই বলেন, ওনারা তো যারা এখন ক্ষমতা তারা তো অস্বীকার করেন এই জিনিসগুলি। আম- উম, প্রশ্নটা দ্বন্দ্বটা তো ছিল এইখানে, বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না। ওরা বাংলাদেশ বিরোধী লোক, বাংলাদেশ সার্বভৌমত্ব মানে না। কারণ ওই সময় চীন যোগ দিছে, 71 চীন বিরোধিতা করছে। আমেরিকা যোগ দিছে, আমেরিকা 71 সনে বিরোধিতা করছে। আমেরিকা তো আমাদের আর মিত্র ছিল না 71-এ, চীনও ছিল না। চীনের গুলি তো আমাদের মানুষগুলি হত্যা করা হয়েছে। আর সবচেয়ে মজার ব্যাপার হয়েছে এই সকল আন্দোলনে এই বামপন্থীকায় চীনি বামপন্থীরা খুব যোগ দিছে। এখন ওনারা কোথায়? আগে দেশ বাঁচান, তারপরে তারপরে সবকিছু হবে। না, আওয়ামী লীগকে বাদ না, দিয়ে, না, ঠিক 71-এর আছে আওয়ামী লীগকে বাদ দিয়ে, আওয়ামী লীগের বাদ দিয়ে আপনারা নির্বাচন করবেন, জনগণ মানবে নাকি? আওয়ামী লীগ এক দুইজন মানুষ করে নাকি? এটা তো তাদের সব দলেরই পরিসংখ্যান আছে, কোন সংখ্যার পরিসংখ্যানে বলবে যে আওয়ামী লীগ দেশের জনগণের সমর্থন চলে গেছে আওয়ামী লীগের থেকে। আওয়ামী লীগের সংখ্যা যারা আওয়ামী লীগ দল ছেড়ে দিছে, একেবারেই না। আওয়ামী লীগের দুই দুই চার হাজার লোক দেশের বাইরে আওয়ামী গেছে। লীগ তো আজকে 10 মাস যাবত সব পালাইছে। ও বা 10 মাস, 10 মাস। তাদের তো কোনো একটা কমিটিই নাই, তাই মনে এই হয় যে তাদের একটা কমিটি আছে, খুব খুব নেত্রীও, সুন্দর, তাদের নেত্রীও কিছু বলে না। খুব সুন্দর একটা বলছেন, সব পালাইছে। আমি সব শব্দটার উপরে জোর দিই। আওয়ামী লীগের 1 কোটি নেতা কর্মী আছে, আওয়ামী লীগের কয় হাজার লোক পালাইছে? আওয়ামী লীগের কয় হাজার লোক পালাইছে, কত পার্সেন্ট হয়? আওয়ামী লীগের কম করে নেতা কর্মী আছে 1 কোটি। এখন ধরলাম ভারতে যে পালাইছে 2,000, 3,000, 5,000, এত তো বেশি নয়। তাহলে বাদ দেন কতজন পালাইছে। আওয়ামী লীগ পালাইছে এটা বলবেন না, আওয়ামী লীগ কোনদিন পালাবে না। নেত্রী আওয়ামী লীগ, পালাইছে। আওয়ামী লীগ 1975 থেকে বছর আওয়ামী লীগ আপনাদের ত্রিশ ভাবে আপনাদের নেত্রী তারপরে কতদিন পালাইছে। আওয়ামী লীগ আসছে, জনগণের ভোটেই আসছে আওয়ামী লীগ। ও, তা এবং আওয়ামী লীগ জনগণের পালায় ভোটে না, আপনাদের ক্ষমতায় আসছে। নেত্রী পালাইছে তো, এটা তো বলবেন। নেত্রীকে দেশান্তরী করা হয়েছে, পালানোর শব্দ আর দেশান্তরের মধ্যে পার্থক্য আছে। তাহলে দেশান্তরী কি আপনারা কিভাবে? বলবেন, তাহলে তো বলবেন কি তারাই যে পালায় আছে, তাই না? তাই না, নয়? তারেক জিয়া পালানো, তারেক জিয়ার ব্যাপারটা হলো অন্য ধরনের, তখন একটা সামরিক গভর্নমেন্ট, মানে একটা যদি অন্য কারো ধরনের প্রতি শুট গভর্নমেন্ট না ছিল। করে, হ্যাঁ, তখনই এটা আরেকটা জিনিস। এবং সে, তারেক জিয়া প্রথমত সেখানে ওকে, প্রথমে যায় হলো চিকিৎসা। দেশান্তরী হওয়া আর পালানো মাঝে পার্থক্য আছে। আওয়ামী লীগ লোকজন পালায় না। আওয়ামী লীগ যদি পালাইতো, আওয়ামী লীগ কোথায় পালাইছে? সবগুলোই পালায়, আমি কলকাতায় বলছেন আছে, আওয়ামী ইয়াতে লীগের আছে, নেতৃত্ব দেশের বাইরে আমেরিকায় যায় আছে, নাই বা লক্ষ লক্ষ টাকা নিরাপদ নিয়ে। নিরাপদ স্থানে জানি, সে কথা আমি বলছি না। আমি বলছি আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ নেতা কর্মী আছে 1 কোটি। 1 কোটি লোক পালাইছে নাকি? কতজন পালাইছে? হ্যাঁ, আওয়ামী লীগ ওরা পালাইলো শীর্ষস্থানীয়, কেন? আছে বিএনপির, আওয়ামী লীগের আমার শীর্ষস্থানীয় একটা কথা নেতা শুনেন। দেশান্তরিত আচ্ছা, আমি একটা হয়েছে। শ্যামল চক্রবর্তী, আপনাকে একটা কথা বলি। এই যে বিএনপির উপর শেখ হাসিনা এত কিছু অত্যাচার, খুন, গুম গত 17টা বছর করলো, বিএনপিকে ভাঙ্গার চেষ্টা করলো, আমি কিন্তু এটা বিএনপির পক্ষ সমর্থন করে না বলছি না না। না, আপনি পক্ষ আমি সমর্থন তাতে কিছু এসে আমি যায় না, আমি বাস্তব, আবার আমি বলবো। বাস্তবতার কথা বলছি। হ্যাঁ, এরপরেও কিন্তু বিএনপি তার সেটা রক্ষা করে চলছে, বলতে পারেন যে আন্দোলন তো পারে। ভাই, এই আন্দোলনের যে পরিস্থিতি, এটা আমি সবসময় বলি যে আন্দোলনের একটা নেগেটিভ, শেখ হাসিনা সম্পর্কে একটা নেগেটিভ অ্যাটিটিউড পুরা নেশন ওয়াইড তৈরি করার জন্য এটা ক্রেডিট হলো বিএনপির। পরে অন্যরা, ছাত্ররা কোটা আন্দোলন করছে, সেটা অন্য কথা। কিন্তু আওয়ামী লীগ যে কাজটা করছে, আওয়ামী লীগ যে এই যে নিষ্পেষণ মানুষকে, আওয়ামী লীগের প্রতি মানুষের তৃপ্তিকর হইলো কেন? সেটা হলো আমার বক্তব্য। আপনি আওয়ামী এটা লীগের আওয়ামী আপনি লীগ। এটা 1 মিনিটে শেষ করেন, আমি গিয়াস আহমেদের সাথে আরেকটা আচ্ছা, কথা। আমি আমি 30 সেকেন্ড। হুম। আওয়ামী লীগে নিষ্পেষণ করছে, আওয়ামী লীগে সেই করছে সেই করছে, আমি দেশে খুব ঘন ঘন যে দেশে থাকছি দীর্ঘদিনও, তা আওয়ামী লীগ, আমি বিএনপি নেতৃবৃন্দ, এমনকি ফজলু ভাই থেকে শুরু করে আরো নেতৃবৃন্দ দেশে কি করে সমানে টকশো করে বেড়াইছেন, সমানে বক্তৃতা দিয়ে বেড়াইছেন। আর আওয়ামী লীগের হাজার হাজার গুণ করে ফেলছে বিএনপির লোকজন। ভাই দেখান না কোন জায়গায় লোকগুলি, হিসাবটা দেন না, একটা লিস্টে দেন যে আওয়ামী লীগের লোকগুলি, ভাই, আপনাকে আমি বিএনপির একটা, এত হাজার লোক ভাই, গুম করছে। আপনাকে একটা এক্সাম্পল আমি দেই। আওয়ামী লীগের নেতারা হাজার হাজার কোটি কোটি টাকা, ইভেনকি বাড়ির চাকর 400 কোটি টাকা চুরি করছে, কিন্তু খালেদা জিয়াকে 7 বছর জেলে রাখা হয়েছে মাত্র 2 কোটি টাকার কেস দিয়ে। এটা তো একটা এক্সাম্পল। এটা আহ, কে আহ, বিএনপি করে, কে সে করে, এটা বিষয় আহ, না।
আহ, এটা বিষয়টা কিন্তু মানে কত ফেয়ারনেস ছিল, আমি একটা এক্সাম্পলের জন্য এটা বলছি, অন্য কোনো কারণে এটা না, বলি। ওই বিএনপিও দুর্নীতি করছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে। এটা তো তখন বিএনপি যখন ক্ষমতা ছিল, বিরোধী দলের লোকজনরা বলছে, সবাই বলছে, তাই না? এটা তো আমাদের দেশে একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে, যে যখন ক্ষমতা না থাকে তখনই যে ক্ষমতা সে ফেসিস্ট। সবাই শুধু ফেসিস্ট। এখন কি অবস্থা, ফেসিস্ট না টোটালিটেরিয়ানিজম? কোনটা এখন যা চলছে, কি ফেসিস্ট না তার তার থেকে আরো বেশি কিছু? হ্যাঁ, মব জাস্টিস, ইস গণতন্ত্র আন্দোলন, আমরা আমরা স্কুলের স্কুলের আ- শিক্ষক আম- সচেতন আন্দোলন। আমরা অন্য একটি হ্যাঁ, প্রসঙ্গে আমরা একটা অন্য প্রসঙ্গে যাই। আমি গিয়াস আচ্ছা ঠিক আহমেদকে, আছে ভাই। গিয়াস আহমেদ দীর্ঘদিন প্রবাসী থাকলেও গিয়াস আহমেদের দেশের রাজনীতির সঙ্গে, এখানে রাজনীতির সঙ্গে সিরিয়াসলি উনি জড়িত। প্রতি মুহূর্তে দেশের খবরাখবর উনি রাখেন। উনার অনেক বন্ধু বান্ধব আছে যারা যারা দেশে মানে সক্রিয় রাজনীতিতে জড়িত। তাছাড়া ওনার আরেকটা পরিচয়, সেটা হলো উনি বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য। তো গিয়াস আহমেদ, আপনাকে আমি আরেকটা প্রশ্ন, ভিন্ন রকম, মানে দুইটা প্রশ্নকে আমি একসঙ্গে করি আপনার জন্য সুবিধা হবে এবং সংক্ষেপ করবেন। একটা হলো এই যে নুরুল হক, আগের ইসে যে আমাদের নির্বাচন কমিশনার ছিল, এই নির্বাচন কমিশনার পদটি কিন্তু একটি সাংবিধানিক পদ। এই ভদ্রলোককে যেভাবে মব জাস্টিস বা মব, যেটাকে বলেন জনরোষ বলেন, তাকে পিটিয়ে গলায় মালা দেওয়া হলো, এটা কি আমাদের সমাজ জীবন রাজনীতির জন্য এটা এটা কি সংকেত? এক। দুই, মুরাদনগরে একজন মহিলা, সেই মহিলা হিন্দু কি মহিলা, খ্রিস্টান মুসলিম তা বলবো না, বাংলাদেশের যারা, যে সমস্ত লোক রেপ করতে যায় তারা হিন্দু দেখেও যায় না, মুসলিম দেখেও যায় না, রেপ হচ্ছে সারা বাংলাদেশেই হয়। সংখ্যানুপাতেও যদি আপনি বিচার করেন, তাহলে আপনি দেখবেন যে সারা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে কিন্তু সবসময় হচ্ছে এরকম ঘটনা, বহুত ঘটনা আছে, সেটা বলছি না। কিন্তু এই সরকারের আমলে নিরাপত্তা, একটা মহিলাকে ঘরের দরজা ভেঙে গিয়ে রেপ করা, আবার আবার ছবি তোলা, এবং এই ভিডিওগুলি আবার ইসেতে দিয়ে দেওয়া, সোশ্যাল মিডিয়ায়। কি কি চিন্তা করছেন আপনি, বা কি ভাবেন এই এই প্রসঙ্গটাকে নিয়ে? আমরা কোন আপনার রাজ্যতে বসবাস না, ঠিক করছি? আছে, ধন্যবাদ। আপনার এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটু টাচ করি। সেটা হলো যে দাদা যেটা বললেন, যে এই যে গণ অভ্যুত্থানটা হয়েছে, সেই গণ অভ্যুত্থানটা মানে ফলেই তো আপনার মন্ত্রী পরিষদ সহ প্রধানমন্ত্রী মানে এক রাতে পালিয়ে গেলেন। এটা তো মানে আপনার সত্য। এই যে এই বাস্তবতা যদি আমরা না মানি, তাহলে তো আপনার গায়ের জোরে মানে অনেক কিছু বলা যায়। বাস্তবতা হলো যে মন্ত্রী পরিষদ সহ পালিয়ে গেছে। আপনি যেটা বলছেন যে কেন পালিয়ে গেল, কারণ এই 15 বছরে কিন্তু দেখেছেন যে, আমি আবার বলি, স্বাধীনতার যে চেতনা, এক মুক্তিযুদ্ধের যে চেতনা, গণতন্ত্র, ভোটের অধিকার, মানুষের মানে ন্যায় বিচার, সেটা কিন্তু ছিল না 15 বছরে। আপনার মানে আপনার যেই প্রধানমন্ত্রী যে বলে যে আমার চাকর 400-500 কোটি টাকার মালিক, তাহলে সেই চাকর যাদের মাধ্যমে কামিয়েছে, সেই মন্ত্রী, আমলা, সচিব, তারা কত হাজার কোটি টাকার মালিক। তো এটা তো একটাই উদাহরণ যে স্বীকার যে করেছে। আপনার বিএনপির আমলে দেখেন হাওয়া ভবনের বিরুদ্ধে মানে অভিযোগ আসলো, কিন্তু দেখেন হাওয়া ভবনের যারা নাকি কর্মচারী, তাদের বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, মামলা দিতে পারে নাই। আর তারেক রহমান সাহেবেরও আপনার এই গ্রেনেড হামলা আর ওই একটা ক্রেডিট কার্ডের মামলা ছাড়া কোনো মামলা নাই। তাহলে এই যে প্রপাগান্ডা যে বিএনপির আমলে করেছে, সেগুলি প্রমাণিত হয় নাই। 111 প্রমাণ করতে পারে নাই, আওয়ামী লীগ পারে নাই। কিন্তু আপনার আওয়ামী লীগ যে কাজটা করেছে 15টি বছর ভারতের সহযোগিতায়, দাদা বললেন চীনের কথা, আমেরিকার কথা, কিন্তু ভারতের কথা বললেন না। যে ভারত যে বাংলাদেশে ঢুকে, ভারতের মন্ত্রীরা বাংলাদেশে ঢুকে মানে দিক নির্দেশনা দিচ্ছেন, এটা কি স্বাধীনতার চেতনা? এটা স্বাধীনতার চেতনা না। তো সেই কারণে আমি বলবো যে আওয়ামী লীগের এই 15 বছরের এই কুকর্মের ফলেই, স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ডের ফলেই কিন্তু এই পতনটা হয়েছে। আর যখন 15 বছর বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করেছে, একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন করে এই সরকারকে পতন পতন ঘটানো সম্ভব ছিল না। যেখানে ভারতীয় এটাকে ব্যাক দিয়ে ব্যাকিং এ আছে, এবং তাদের গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, পুলিশ, আর্মি, বিডিআর, সবকিছু তাদের কন্ট্রোলে, বিচার বিভাগ থেকে শুরু করে এভরিথিং তাদের কন্ট্রোলে নিয়ে নিয়েছে। তো সেই ক্ষেত্রে বিএনপির মতো একটা নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক দল এই ফ্যাসিবাদীকে একা সম্ভব ছিল না মানে মানে পতন ঘটানো। বা তারা যে কাজটি করেছে বিএনপি, সেটা হলো আমরা আমেরিকা থেকে, প্রবাসী থেকে, বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশ থেকে তারা এই জনমত সৃষ্টি করতে পেরেছে যে 95% জনগণ এই আওয়ামী বিরোধী একটা
একটা মানে একটা পজিশনে ছিল, এবং তারই ফলশ্রুতিতে এই সরকারকে পতন ঘটানোর জন্য দরকার ছিল একটা গণ অভ্যুত্থান, যেটা নাকি দল মত নির্বিশেষে সমস্ত জনগণের পার্টিসিপেশন। সেটাই কিন্তু হয়েছে এই ছাত্রদের মাধ্যমে, যে কোটা কোটা সংস্কারের মাধ্যমে। এই কোটা সংস্কারটা যদি শেখ হাসিনা যদি মেনে নিত ছাত্রদের, যে হ্যাঁ তোমাদের এই কোটা আন্দোলনটা মেনে নিলাম, তাহলে কিন্তু এই ছাত্ররা ঘরে চলে যায়। হ্যাঁ, তখন কিন্তু আর এই গণ অভ্যুত্থানটা হয় না। অতএব বিএনপি যেহেতু পিছিয়ে ছিল, পিছিয়ে যখন ছিল, এবং জনগণ যেহেতু পিছিয়ে ছিল ছাত্রদের, সেই কারণে ছাত্রদেরও কিন্তু আবার ব্যাক আপ করার সুযোগ ছিল না। কারণ যখন আপনি দেখবেন টিভির হারুনের হোটেলে যখন এই ছাত্ররা বলল যে আমরা মানে উইথড্র করলাম, সেটা বাই ফোর্স হোক আর উইলিংলি হোক, কিন্তু যদি স্ব ইচ্ছায় হয়ে থাকে, তবে কিন্তু জনগণ আর পিছু মানে ব্যাক আপ করে নাই, সামনের দিকে গিয়েছে জনগণ। অতএব এক দফা আন্দোলন দিতে বাধ্য হয়েছে। অতএব এই সরকারকে, ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটানোর জন্য সর্বস্তরের জনগণের একটা মানে প্রয়োজন ছিল, যেখানে যেখানে ডান বাম, যেটা নাকি দাদা বলছেন, সেটা ডান বামও দরকার ছিল, স্বাধীনতা বিরোধী শক্তি যারা ছিল, সমস্ত লোক কিন্তু এখানে এক হয়েছে। এবং তখনই এই 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 গণ অভ্যুত্থানটা সম্ভব হয়েছে। যেমন আমরা 71 সময় দেখেছি কি, 71 সনে নকশাল বা বাম ডান সবকিছু মিলে কিন্তু মানে এক হয়ে কিন্তু পাকিস্তানিদের হায়নাদের বিরুদ্ধে আন্দোলন করেছে। সেক্ষেত্রে এইবার জুলাইও তাই হয়েছে। তবে আপনি যেটা বললেন এখন যে তিনটা মানে ব্যাপারে, সেটা হলো যে মানে এই ফ্যাসিবাদী যে যারা দোসর, যেমন এই আওয়াল সাহেবরা, নুরুল হক, বা আপনার আর্মির কিছু অফিসার, তারপর আপনার পুলিশ বাহিনীর কিছু অফিসার, তো এদেরকে তো শাস্তি হতে হবে। কারণ যারা পালিয়ে গিয়েছে তারা তো পালিয়ে গিয়ে বেঁচে গেছে, আর যারা নাকি দেশে আছে এবং পালাতে পারেনি, সুযোগ পায়নি, তো তাদের তো বিচার হইতে হবে। সেই বিচারটা আমরা আমরা চাই। আমাদের কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারপারসন বলেছেন যে মব জাস্টিস করে বিচার করা যাবে না, বাট বিচার হইতে হবে। সে বিচারটা কিন্তু এই সরকারি 1 বছর তাদের নামে মামলা হয়নি, তাদেরকে অ্যারেস্ট করেনি, এবং এই কারণে এই সরকারের ব্যর্থতার কারণে কিন্তু এই মব জাস্টিসটা কিন্তু হয়েছে। তবে মব জাস্টিস অবশ্যই আমরা সমর্থন করি না। কারণ আপনি এই মব জাস্টিসের মাধ্যমে আপনার অনেক সুযোগ সুবিধা, অনেকে সুযোগ নেবে, অনেকে চাঁদাবাজি করবে, এটা কোনো প্রশ্রয় দেওয়া যাবে না। আমাদের বিএনপি থেকে এটা মানে কঠোর ভাবে মানে নিন্দা করা হয়েছে যে মব জাস্টিস করা যাবে না, সবকিছু আইনের মাধ্যমে করতে হবে। আর আপনার এই ধর্ষণের কথা বললেন, যে এই আমরা দেখেন বিএনপি কিন্তু প্রথম থেকেই বলছিল যে একটি গণতান্ত্রিক সরকার, মানে জনগণের ভোটের মাধ্যমে একটি 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 সরকার যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে কিন্তু আপনার এই আইন শৃঙ্খলা কিন্তু আপনার কন্ট্রোল করতে পারছেন না। একদিকে মব জাস্টিস, অন্যদিকে আপনার মানে খুন, ধর্ষণ, রাহাজানি চলছে। সেই কারণে আপনার পুলিশ বাহিনীও আপনার সক্রিয় না, সচিবালয়ের লোকজন সক্রিয় না। এই কারণে আপনার আমাদের বিএনপি প্রথম থেকে বলছে যে একটি নির্বাচন দিতে হবে, এবং নির্বাচনের মাধ্যমেই এটা গণতান্ত্রিক সরকার, ভোটের মাধ্যমে যে সরকার হবে, সেই সরকারই পারে আপনার আইন শৃঙ্খলা রক্ষা করতে এবং এই ন্যায় বিচার করতে। এবং যারা ফ্যাসিবাদী দোষর, তারাও এই একটা গণতান্ত্রিক সরকারই পারে তাদের বিচারের আওতায় আনতে। শ্যামল চক্রবর্তী, গিয়াস ভাই অনেকক্ষণ কথা বললো, গিয়াস আহমেদ, আপনার গিয়াস আহমেদের কথার প্রেক্ষিতে আপনার বক্তব্য যদি তাকে বলেন। আহ আওয়ামী লীগ ছাড়া নির্বাচন জনগণ মানবে না, ঠিক তখন জনগণ একই কথা বলে প্রহসন নির্বাচন হয়েছে। আওয়ামী লীগের সংখ্যাটা দেখেন, মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে সংখ্যাটা দেখেন, কিছুদিনের জন্য সবাই চুপ হয়ে আছে, এদিকে একটাও পার পাবে না। এই দেশের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করছে, পাকিস্তান বানানোর জন্য নয়। চায়নাকে মানুষ ভুলে নাই, আমেরিকাকেও ভুলে নাই। আমেরিকা যেটা করবে, আমেরিকা কোন দেশকে ছাড়ে? হুম, আমেরিকা কোন দেশকে ছাড়ে? আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না, এই নির্বাচন জনগণ মানবে না কোনো অবস্থাতেই না। আর আর এই যারা গত বছর সকল আন্দোলন, এটা দেশ বিরোধী একদল, একগুচ্ছ লোক আর কিছু লোক ইউজড হয়েছে, বিএনপি জায়গায় ইউজড হয়েছে। বিএনপি নিজেরা কিছুদিন বাদে বলবে, অনুতাপ আসবে তাদেরও, যে আমরা এটা কি করে বসছি। তারাও ছাড় পাবে না, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গেলে তারাও ছাড় পাবে না। আর নির্বাচন যদি হয়, নির্বাচন হবে কিনা তো সন্দেহ হয়। এটা এটা বানানা রিপাবলিক বানাবে ওরা, এরা কোনো দেশকেই ছাড়ে না।
বাংলাদেশের আওয়ামী লীগ সবই চুরি করে ফেলছে, কিন্তু দেশ ভীষণ উন্নত হয়েছে, এটা সব টাকা নিয়ে আসছে। আমি কিন্তু একবারও বলি নাই আওয়ামী লীগ একেবারে ধোয়া তুলসী পাতা, বলি নাই। আওয়ামী লীগের যথেষ্ট পরিমাণ দুর্নীতিবাজ এমপি মন্ত্রী আছে, একেবারে একবারও বলি নাই। আওয়ামী লীগের চোর যে চোর সে চোরে, সে যে দলের হোক না কেন, তা বলবোই। আমরা হলে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, দেশ তৈরি করছি আমরা, আমরা যত সহজে ছেড়ে দিব না, নো ওয়ে। তো বিএনপির জন্য এটাই ভালো হবে। আহ, তারা দেশের গণতান্ত্রিকের অধিকারের কথা বলে, একাত্তরের কথা বলে, শুনে ভালো লাগে। গিয়াস ভাইকে এই জন্য অনেক ধন্যবাদ। এটা গ্যাস ভাই, আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে আছি। আমি একটা জিনিস আপনাকে শুধু বলতে চাচ্ছি, সেটা হলো যে এই যে ইউনূস সরকারের সাথে বিএনপির কিন্তু তারেক রহমানের মিটিংটা কিন্তু খুব কাছাকাছি আসছিল, এখন আবার একটু আস্তে আস্তে দূরে সরে পড়তেছে। যেমন আজকেই কিন্তু সালাউদ্দিন সাহেব ঢাকাতে বলছে যে বিএনপি অ্যাকচুয়ালি ইউনূস সরকার কি চায় এবং তাদের সঙ্গে ইলেকশন কমিশনের কি কথা হলো রুদ্ধদ্বার বৈঠকে, সেগুলি তো জনগণ জানতে চায়। কেন জানানো হচ্ছে না? নাকি এখানে কোনো ধরনের ষড়যন্ত্র হচ্ছে? আদৌ কি নির্বাচন হবে? আপনার কি মনে হয়? আমি তো আগে বলেছি নির্বাচন হতেই হবে। নির্বাচন এটা জনগণের অধিকার। একাত্তরের যে রক্তক্ষরণের মাধ্যমে বাংলাদেশে স্বাধীন হয়েছে, সেটা হলো যে আপনার মানে প্রতিবাদের ভাষা বা আপনার মানে সমর্থনের ভাষা, সেটা হলো একমাত্র নির্বাচন। জনগণ ঠিক করবে আপনার কে দেশ শাসন করবে। অতএব নির্বাচন ছাড়া আপনার কেউই বাংলাদেশে আপনার এখনো মানে দীর্ঘস্থায়ী হতে পারবে না। সেটা আওয়ামী লীগও পারে নাই। আপনার আওয়ামী লীগের মধ্যে একটা বড় দল যারা সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, কিন্তু ফাইনালি কি হলো? তারা তো মুক্তিযুদ্ধের নিজেরাই মানে হত্যা করে দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকতে চেয়েছিল। যে গণতন্ত্র, ভোটের অধিকার, ন্যায় বিচার, এগুলি তো ছিল না। সেই কারণে আমি বলবো যে আওয়ামী লীগ যেহেতু পারেনি, আওয়ামী লীগ দেশ থেকে পালিয়েছে, আর আর যারা নাকি চক্রান্তকারী যেই হোক না কেন, যেই শক্তি হোক না কেন, তারা বাংলাদেশে নির্বাচন ছাড়া বাংলাদেশে থাকবে, এটা সম্ভব না। অতএব আমি মনে করি যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান আছেন ডক্টর ইউনূস সাহেব, তিনি একজন বিশ্ববরেণ্য মানুষ। আমি মনে করি যে তিনি এই চক্রান্তকারীদের খপ্পরে পড়বেন না। তিনি জনগণের যে চাহিদা সেটা তিনি বাস্তবায়ন করবেন। কারণ সমস্ত দল মত নির্বিশেষে তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, একটা দায়িত্ব, সেই অর্পিত দায়িত্ব আশা করি তিনি পালন করবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করব। শ্যামল চক্রবর্তী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গ্যাস আহমেদ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে অন্য কোনো একটি ইস্যুতে, এপিসোডে আপনাদের সঙ্গে আবার মিলিত হব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।